Hello students, welcome back to our channel Same's Classroom. কবিতা আজকাল কবিতা কেউ শুনতে চায় না মাস্টারের কথা। স্কুলে দেখে মাস্টার বেকার পড়াচ্ছে, বেকার ভাবে কেউ শোনেই না কবিতা, শোনেই না। আড্ডা মাস্তি পিছনে করেই যায় আর মাস্টার যেন বেকার বেকার পড়ায়, কেউ শোনে না, শোনে না কেউ। স্কুল লাইফে কেউ শোনে না, কবিতাও শুনবে। আমি এমনভাবে শুরু করব, কবিতাও শুনবে। প্রত্যেকটা লাইন ধরে ধরে পুরো মজাদার করে কবিতা শুরু করব, তাই কবিতাও শুনবে। স্কুলে মাস্টারের মতো বেকার বেকার পড়াতে হবে না যে কেউ শুনবে না। ইন্টারেস্টিং লাগবে, আর মজা লাগবে, একদম মজা। এমনভাবে শুরু করো, মজা লাগবে। এই স্কুলে যায়, মাস্টার শুরু করে, এ কি আজকে এই কবিতা সে কবিতা, তাই কেউ শোনেই না কবিতা। পিছনে মাস্তি মারে, আড্ডা মারে, স্যার যাই শুরু করে সেই আরও বাদরামি বেশি শুরু, কেউ শোনেই না, কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু আমি যেভাবে পড়াবো না ভাই, পুরো ইন্টারেস্ট লাগবে, পুরো শেখে রেখে দেবে, একদম দারুণ। মন থেকে বলবে ভালো হয়েছে, মন থেকে বলবে, এমনভাবে পড়াবো, মন থেকে বলবে, তোমারও ভালো লাগবে। তুমি একবার শুনেই দেখো না, তোমার এ পাতা ও পাতা উল্টাতে উল্টাতে তুমি শুধু স্কুলের বেঞ্চে বসে এ পাতা ও পাতা উল্টাও আর মাস্টারকে ভাবভঙ্গি দেখাও, আর নিজে তো মাস্তি করেই যাও, কারণ মাস্টারের কথা তোমরা শোনোই না। ওসব সব জানি আমরা, শোনোই না। কিন্তু তুমি এখানে এসেছো, কিছু শিখবে, তোমারও ভালো লাগবে কবিতা, তুমিও শেখে রেখে দেবে। এমনভাবে কবিতা পড়াবো ভাই, এমনভাবে তুমি দেখো একবার, বারবার শুধু এই কথাগুলো রিপিট করবে, বারবার কথাগুলো রিপিট। মানে হচ্ছে আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি এইগুলো শুধু তুমি বারবার দেখে যাও, তোমার বই আর ধরা লাগবে না। জানি তোমরা বই ধরো না, জানি, ওসবও জানা আছে, বই ধরবে না। কিন্তু আমি যে ভিডিও করে গেলাম, এটা শুধু বারবার করে দেখো, পুরো কবিতা তোমার পড়া লাগবে না। তুমিও কিছু অ্যান্সার দিয়ে আসতে পারো, অনেক অ্যান্সার দিয়ে আসতে পারো। বারবার কবিতাগুলো দেখো, তুমি পরীক্ষায় অনেকগুলো উত্তর দিয়ে আসতে পারো এখান থেকেই, তোমার বই ধরা লাগবে না। চলো এবার আমরা কবিতা শুরু করি। কবিতার নাম অসুখী একজন। আমার মতো অসুখী একজন আমার মতো অসুখী। দেখো, অসুখী একজন কবিতার মূল নাম কিন্তু অসুখী একজন নয়। আমি বলছি, অসুখী একজন কবিতাটি লিখেছে পাবোলা নেরুদা। এখানে আসছি, তার আগে পাবোলা নেরুদা সম্পর্কে একটু জেনে নিই, কারণ কবি তো লিখেছেন তো কষ্ট করে। পাবোলা নেরুদা জন্ম 1904 খ্রিস্টাব্দে, মৃত্যু 1973। চিলির একজন কবি ছিল পাবোলা নেরুদা। ইনি স্প্যানিশ ভাষায় লেখালেখি করতেন। চিলির একজন বিখ্যাত কবি, কূটনীতিবিদ। এনাকে ওই দেশের সরকার রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছিলেন, একটু জেনে নিই। 1927 খ্রিস্টাব্দে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করে কোথায় পাঠায়? রেঙ্গুনের রাষ্ট্রদূত নিযুক্ত করেছিলেন। কোথাকার? রেঙ্গুনের। এখানে লেখো, রেঙ্গুনের রাষ্ট্রদূত হয়েছিল, রেঙ্গুন। পরে একটা সাল দেখতে পাচ্ছ, 1971। 1971 সালে উনি সাহিত্যে নোবেল পুরস্কার পায়। সাহিত্যে, একটু শোনো, সাহিত্যে নোবেল পুরস্কার পায়, সাহিত্যে নোবেল পুরস্কার। তো বেশি কিছু জানবো না, এর পুরো নামটা একবার জেনে নাও, পরীক্ষায় আসতে পারে। অনেক টেস্ট পেপার ঘেটে দেখো, বা বাজার চলতি বিভিন্ন নোট বই, বিভিন্ন টেস্ট পেপারে আছে যে পাবোলা নেরুদার পুরো নাম হচ্ছে নেকোতালি রিকার্দো রেঞ্জ বাসোয়ালতো, ওনার পুরো নাম। এবার আমরা কবিতার প্রেক্ষাপটে যাচ্ছি। কবিতাটা তো অসুখী একজন ভাষায় না, উনি স্প্যানিশ কবি, কীভাবে অসুখী একজন হতে পারে? পাবোলা নেরুদা তার গ্রন্থ এক্সট্রা ভ্যাগারিয়ার লা দেশ দি চাদা
একটা কবিতা আছে লা ডেসডিদাদা, ওই কবিতাটিকে আবার ইংরেজিতে অনুবাদ করেছে দ্য ডেসক্রাইবড নামে, ইংরেজিতে অনুবাদ করা হয়েছে দ্য ডেসক্রাইবড নামে। ওই দ্য ডেসক্রাইবডকে নবারুণ ভট্টাচার্য বাংলায় অনুবাদ করেছে অসুখী একজন কবিতা নামে, যেই কবিতাকে উনি বাংলা বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থের অন্তর্গত করেছে। তাহলে কে অনুবাদ করেছে এটা আসবে, বারবার আসে কোশ্চেনটা আসে, কে অনুবাদ মাধ্যমিক লেভেলে বারবার আসে কোশ্চেনটা। অসুখী একজন কবিতা কে অনুবাদ করেছে? নবারুণ ভট্টাচার্য। কোন গ্রন্থের অন্তর্গত হয়েছে? বিদেশি ফুলে রক্তের ছিটে। এইটুকুই জানলাম কবি সাহিত্যিক সম্পর্কে, আর জানবো না। জানতে পারো, তুমি জানতে পারো অনেকগুলো কবিতা আছে, 20টি প্রেমের কবিতা, অনেক দারুণ ইন্টারেস্টিং কবি প্রেমের কবিতা লিখে আছে, আরও অনেক কবিতা লিখেছে। তো আমরা এবার লাইন ধরে ধরে আলোচনা করবো, লাইন ধরে ধরে। দেখো বেকার লাগবে না, বেকার মাস্টার করছে, বেকারভাবে রয়েছে, তুমি শুনছো না, দুষ্টুমি করছো, বেকার লাগবে না। আমি যেমন লাগবো, এটা প্রেমের কবিতা। অসুখী, যে অসুখী, যার সুখ নেই, অসুখী তো কার জন্য? কবিতার প্রেক্ষাপট একটু বলি, কার জন্য? তার প্রিয়জনের জন্য অপেক্ষা করছে, প্রিয়জনের জন্য, তুমিও তার জন্য অপেক্ষা করছো, তার প্রিয়জনের জন্য অপেক্ষা করছে অসুখী। তুমি তোমার প্রিয়জনের জন্য অপেক্ষা করতে করতে বললো আজকে দেখা করি, কালকে দেখা করি, ওই দিন দেখা করতে বললো, ওই দিন আসলো না। তুমি অপেক্ষা করতে করতে অসুখী হয়ে চলে গেলে, অসুখী হয়ে। সে তার জন্য ওয়েট করছে। কে? একটি মেয়ে, একটি মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, একটি মেয়ে। এখানে একটি মেয়ে কথক বা কবির জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে, যে অপেক্ষার শেষ হয় না। আমি বলছি সে অপেক্ষার শেষ হয় না, ওয়েট করছে। দেখো প্রেক্ষাপটটা বলি। অসুখী একজন যে কবিতাটি আছে, এই কবিতায় কথক কোনো এক অনিবার্য কারণবশত তার মাতৃভূমি, তার বাসভূমি, তার মাতৃকল্প স্বদেশ ছেড়ে দূরে কোথাও চলে যায়, স্বদেশ ছেড়ে চলে গেল। তার অপেক্ষায় অপেক্ষারতা প্রিয়তমা, কার অপেক্ষায় অপেক্ষা করছে? এই কথকের অপেক্ষা করছে, কথক কবি, কবি তার অপেক্ষায় তার প্রিয়তমা সময়ের পাষাণ ভারে ভারাক্রান্ত হয়ে, মানে ওয়েট করতে করতে এত অপেক্ষা করছে, তবুও তার প্রিয়জন আসে না। তাই তার মানে তার প্রতিটা মুহূর্ত যেন ওই পাহাড়ের পাষাণ ভাড়া, পাহাড়ের মতো, মানে তার পাহাড়টা যেন তার বুকের উপর পাষাণের মতো লাগছে। পাষাণ ভারে ভারাক্রান্ত হয়ে কথকের ফিরে আসার জন্য প্রতীক্ষা করতে লাগলো। মানে যে অপেক্ষার অবসান নেই, তার অপেক্ষায় তার প্রিয়তমা, তোমার অপেক্ষায় তোমার প্রিয়তমা থাকতেই পারে, আবার নাও থাকতে পারে, তার ব্যাপার। পাষাণবারে ভারাক্রান্ত হয়ে কথকের ফিরে আসার জন্য প্রতীক্ষা করতে লাগলো। প্রতীক্ষা মানে অপেক্ষা করছে, যে অপেক্ষার অবসান নিয়ে আমরা আস্তে আস্তে ঢুকবো। এরপর গৃহযুদ্ধ শুরু হলো। মানে কথক তো অনিবার্য কারণে চলে গিয়েছিল, তার যে প্রিয়তমা তার জন্য ওয়েট করছে। দেখো প্রিয়তমা ওয়েট করছে, কিন্তু তারপর শুরু হলো গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ এসে একদম খতম করে দিয়ে গেল। সেই যুদ্ধের আগুনে ধ্বংস হলো জনপদ, সেখানের যে শহর ছিল সেটা ধ্বংস হয়ে গেল। নিষ্পাপ শৈশব, ইনোসেন্ট, তোমাদের ভাষায় ইনোসেন্ট শিশুরা ধ্বংস হয়ে গেল, মারা গেল। তো ইনোসেন্ট শিশুরা, শৈশব, স্নেহ আশ্রয়টুকু, যেখানে স্নেহ পাওয়া যায়, যে আশ্রয়ে সে স্নেহ পাওয়া যায়, মমতা পাওয়া যায়, সেই আশ্রয়টুকু ধ্বংস হয়ে গেল, ধ্বংস করে দিয়ে গেল। কিন্তু এই বিপুল ধ্বংসের মাঝেও জীবনের প্রতীক স্বরূপ বেঁচে রইল মাতৃভূমি, প্রেম। মাতৃভূমি, সব কিছু ধ্বংস হয়ে গেল, তবুও কি ধ্বংস হলো না? মাতৃভূমির প্রেম, মাতৃভূমির ভালোবাসা, মাতৃভূমির মানবতা। আর তোমার জন্য সেই অপেক্ষা করতে থাকা মেয়েটি, সে ধ্বংস হলো না, সে বেঁচে রইল। এটা কবিতার প্রেক্ষাপট ছিল। দেখো বুঝে নাও। এবার লাইন ধরে ধরে বলবো, লাইন ধরে ধরে। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। মানে দেখো, আমি তাকে, কবিতার কথক তার প্রিয়জন বা তার প্রেয়সীকে, তার প্রিয়তমাকে দাঁড় করিয়ে রেখে দিয়ে গেল কোথায়? দরজায়। দরজার কাছে
কোন অবস্থায়? অপেক্ষায়, যে তুমি ওয়েট করতে থাকো। সেই অবস্থায় তাকে দাঁড় করিয়ে রেখে দিয়ে গেল এবং সে চলে গেল কোথায়? দূর দূরে, অনেক দূর চলে গেল। তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে দরজায়, অনেক দূর, কোথায় দাঁড় করিয়ে? দরজায় দাঁড় করিয়ে। কোশ্চেন আসবে, অনেক দূর চলে গেল। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কথক বলছে সে জানে না, ওকে তো আমি দাঁড় করে রেখে এসেছি, আমার প্রিয়তমাকে আমি দাঁড় করে রেখে এসেছি, তুমি থাকো, দরজায় থাকো, ঠিক আছে। আসলে ও জানে না আমি আর কোনো দিন ফিরে আসবো না, কোনো দিন আসবো না। ও জানে না কোনো দিন আমি আসবো না, ও জানে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। নান কথার মানে হচ্ছে সন্ন্যাসী। গির্জার নান অর্থাৎ খ্রিস্টান ধর্মের সন্ন্যাসী। বলছে একটা কুকুর চলে গেল, রাস্তা দিয়ে কুকুর চলে যাচ্ছে, একটা কুকুর, এখানে যে বিশ্লেষণ দিয়েছে, একটা কুকুর চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে গির্জার এক নান। গির্জার এক নান অথবা সেই সন্ন্যাসী তার গির্জার দিকে হেঁটে যাচ্ছে হয়তো, ঠিক আছে। গির্জার এক নান হেঁটে যাচ্ছে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। যখন কবি তার প্রিয়তমাকে দাঁড় করে রেখে গিয়েছিল দরজায়, সেদিন থেকে স্টার্ট হয়েছে। কদিন থেকে? সেদিন থেকে স্টার্ট হয়েছে। যেদিন থেকে বলছে তুমি দাঁড়াও দরজায়, আমি চলে যাই দূর দূরে, যেদিন থেকে, সেদিন থেকে গণনা করা হয়েছে, সেদিন থেকে স্টার্ট হয়েছে। সেদিন থেকে শুরু করে একটা সপ্তাহ, 1 উইক কেটে গেছে। একটা বছরও কেটে গেল সেদিন থেকে, যেদিন থেকে দাঁড় করিয়েছিল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আমার মানে, আমি বারবার বলছি, আমার মানে এখানে কবিতার কথক, কবি তার পায়ের দাগ মুছে গেল। কে? সে অনেক দিন আগে সেই রাস্তা দিয়ে এসেছিল, যে রাস্তায় তার প্রিয়তমা, তার আশার প্রহর গুনছিল। সেই পথ, যে পথ দিয়ে সে এসেছিল বৃষ্টিতে, সেই পথের দাগ, সেই পথে যে তার পায়ের দাগ আছে, সেই দাগকে মুছে ফেলে দিল। দাগ ধুয়ে দিল একদম। ঘাস জন্মালো রাস্তায়, যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তায় ঘাস হয়ে গেল, তার পায়ের ছাপ আর দেখা গেল না, সেই রাস্তায় ঘাস জন্মালো। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। সে তার প্রিয়জনের জন্য অপেক্ষা করছে। তোমার জন্য হয়তোবা কেউ অপেক্ষা করছে। তার কাছে কি মনে হলো? তুমি তো অপেক্ষায় দাঁড় করে চলে এসছো, হ্যাঁ আমি যাব, তুমি তো যেতে পারলে না। তুমি বললে যে তুমি ধরো তোমার কেউ ফোন করেছে যে 4টের সময় দেখা করো, তুমি তো যেতে পারলে না সেই 4টের সময়। যে তখন থেকে ওয়েট করে আছে তার কাছে মনে হবে, তোমার কাছে তখন মনে হচ্ছে না তুমি তাকে দাঁড় করে রেখে দিয়ে এসছো, তোমার মনে হচ্ছে না তখন। কিন্তু তুমি যাকে দাঁড় করে দিয়ে এসছো তার কাছে কি ফিলটা হয় দেখো। লেখক, কবি তো চলে গেল, চলে যাওয়ার পরে তার প্রিয়তমার যে ফিলিংস, যে অনুভূতি, সেটা এখানে বলছে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। মানে একটার পর একটা বছর যাচ্ছে আর তার কাছে মনে হচ্ছে যেন পাথর তার বুকের উপরে নেমে এসছে। কোথায়? একটার পর একটা বছর যখন যাচ্ছে না, মনে হচ্ছে পাথর তার বুকের উপর নেমে এসছে। পাথর নেমে এলো তার বুকের উপর গুরুভারের মতো, আর বছরগুলো নেমে এলো তার মাথার উপর। সেই অপেক্ষার পর থেকে তারপর যুদ্ধ এলো। রক্তে এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ শুরু হয়ে গেল। চিলির গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। রক্তের এক আগ্নেয় পাহাড়, মানে আগ্নেয়গিরির মতো পাহাড় তৈরি করছে, রক্ত ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় একদম আগ্নেয় পাহাড় তৈরি করে দিয়েছে। তারপর যে গৃহযুদ্ধ হলো, এ তো চলে গেল। কবির চলে যাওয়ার পরে তার প্রিয়জনের অপেক্ষার পর এইটা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। আগ্নেয় পাহাড়ের মতো, আগ্নেয় পাহাড়, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, রক্ত যেন আগ্নেয় পাহাড় তৈরি করেছে। শিশু আর বাড়িরা খুন হলো, নিষ্পাপ শিশু মন, নিষ্পাপ শিশু তারা খুন হয়ে গেল, বাড়িরাও খুন হয়ে গেল। কিন্তু এখানে দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটি? যেই মেয়েটি ছিল মানবতার প্রতীক,
প্রেমের প্রতীক, মাতৃভূমির ভালোবাসার প্রতীক সেই মেয়েটির মৃত্যু হলো না। ওই মেয়েটির মৃত্যু হলো না যে তোমার জন্য ওয়েট করছে, দেখো তোমার জন্য ওয়েট করছে, তার মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমস্ত সমতলে, মানে টোটাল যা ছিল ওই যে এরিয়া ছিল সমস্ত সমতলে আগুন দাও দাও করে ধরে গেল। শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবে ছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। দেখো, শান্ত হলুদ মানে হচ্ছে সমাজের উঁচুতলার লোক যারা দেখাতো, কারণ যুদ্ধ কাউকে মানে না। তুমি ধনী না তুমি দরিদ্র কাউকে দেখবে না, তুমি গরিব না তুমি বড় লোক, তুমি শিশু না বড়, যুদ্ধ কাউকে দেখবে না। শান্ত হলুদ দেবতারা যে সমাজের মানে সমাজে গর্বের সাথে যারা বাঁচত তাদেরকে দেখো কিভাবে তুলে ধরেছে শান্ত হলুদ দেবতারা। সেই হলুদ দেবতারা কোথায় গেল যারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল, মানে যারা 1000 বছর ধরে কোনো কিছু দেখছিল না, যারা নিজেদের মতো চলে যাচ্ছিল একদম, তারাও যুদ্ধের দ্বারা সেই উঁচুতলার মানুষও, সেই সমাজের বড় মানুষও যুদ্ধের জন্য কি হলো দেখো, যুদ্ধের জন্য ধ্যানে ডুবেছিল, কোনো কিছু দেখতো না, কোনো কিছু করতো না, তারাও তাদের মন্দির থেকে উল্টে উল্টে টুকরো টুকরো হয়ে পড়ছে, টুকরো টুকরো। শান্ত হলুদ দেবতারা মানে সমাজের উঁচুতলার মানুষকে বোঝানো হয়েছে, উল্টে পড়লো তাদের মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, তারাও আর স্বপ্ন দেখতে পারলো না। কি স্বপ্ন দেখবে? যুদ্ধ এসেছে, ধনী দরিদ্র দেখবে না, কে বড় লোক কে গরিব, যুদ্ধ তোমাকে সেকে রেখে দেবে। তুমি যুদ্ধের সামনে যাও, তুমি উড়ে যাবে একদম, তুমি দেখবে না তুমি বড় লোক না তুমি ধনী, যুদ্ধ তোমাকে একদম সেকে দেবে, তুমিও সেকে যাবে আগুনের মতো। তাই তার আর স্বপ্ন দেখতে পারলো না, আর কোনো স্বপ্ন দেখতে পারলো না। পরের লাইন এদিকে, পরের লাইন, যেখানে আমি সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কি বলেছে? সেই মিষ্টি বাড়ি। কার মিষ্টি বাড়ি? কবিতা কথকের মিষ্টি বাড়ি ছিল সেই বারান্দা, যেখানে সে সময় কাটাতো। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, বারান্দা মানে দাওয়া যাকে বলে, ঘরের সামনের অংশ, সেই বারান্দায় সে যখন সময় কাটাতো, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দায় সে সময় কাটাতো, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। ঝুলন্ত বিছানায় মানে বিছানা অর্থাৎ ওই দোলনার মতো ঝুলে আছে, এরকম একটা সিস্টেম আছে, সেই কোনো একটা বিছানা আছে, আমরা দেখি না দোলনা টাইপের যে ঝুলন্ত বিছানা, সেই ঝুলন্ত বিছানায় কবি ঘুমিয়েছিল। গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, গোলাপি গাছ ছিল, করতল মানে হাতের তালুর মতো পাতা ছিল, গোলাপি গাছ ছিল, পিঙ্ক কালারের গাছ ছিল, ছড়ানো মানে হাতের মতো পাতা ছিল। চিমনি, যেখান দিয়ে ধোঁয়া বেরোয়, প্রাচীন জলতরঙ্গ, চিমনি মানে ধোঁয়া বার করবার যে নলাকার যন্ত্র তাকে বলে চিমনি। প্রাচীন জলতরঙ্গ, জলতরঙ্গ দেখো, জলতরঙ্গ হচ্ছে, জলতরঙ্গ কি? 7টি জল ভরা বাটিতে কাঠির আঘাতে সুর তোলা হয় এমন যন্ত্র। 7টি জল ভরা বাটি, কাঠির আঘাতে সুর তোলা হয় এমন কোন এক যন্ত্র জলতরঙ্গ, প্রাচীন জলতরঙ্গ। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কিচ্ছু দেখবে না। কথকের মিষ্টি বাড়ি, কথকের সেই বারান্দা, পরীক্ষায় কোশ্চেন আসে কি কি আগুনে জ্বলে গিয়েছিল, কি কি চূর্ণ হয়ে গিয়েছিল। দেখো এখান থেকে বলবে কথকের মিষ্টি বাড়ি, কথকের সেই বারান্দা, কথকের ঝুলন্ত বিছানা, যেখানে তিনি আরাম করে ঘুমাতেন, সেই গোলাপি গাছ ছড়ানো হাতের তালুর মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব কিছু চূর্ণ হয়ে গেছিল, জ্বলে গিয়েছিল আগুনে। এটা থেকে কোশ্চেন আসে, এটা থেকে বারবার এই লাইনটা, বারবার এই টপিকসটা দেখো, বারবার পুরো শেখে রেখে দাও বারবার। পরে দেখো, পরে এইদিকে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। যেখানে শহর ছিল, শহর মানে আমাদের গ্রাম অঞ্চল থেকে একদম ইট পাথর ভর্তি যে বাড়িঘর, সেটা হচ্ছে শহর। মানে বহু পাকা বাড়ি, পাকা রাস্তা সমন্বিত, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বহু দোকান সমন্বিত যে লোকালয়, সেটা শহর। বুঝতে পারো শহর মানে, তোমরা এখন আরো ভালো জানবে শহর মানে কি। সেই শহর, যেখানে শহর ছিল না, যেখানে শহর ছিল না, যুদ্ধ দেখো কি করে গেছে। যেখানে শহর ছিল না সেখানে পড়ে রইলো কাঠ কয়লা, কাঠ কয়লা পড়ে রইলো, কাঠ পুড়িয়ে তৈরি কয়লা, কাঠ পুড়িয়ে গেলে যে কয়লা তৈরি হয় সেখানে তাই পড়ে রইলো।
শহর সব উড়ে গেছে, সব উড়ে গেছে আগুনে, একদম একদম দিয়েছে। আগুনের সঙ্গে কোনো ফাজলামি ছিল না। এখন যুদ্ধ হয়েছে, আগুনে সব পুড়িয়ে দিয়ে গেছে, পুড়িয়ে ছারখার, পুড়িয়ে ছারখার। দেখো তারপরে দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, দুমড়ানো লোহা দুমড়ে গেছে, মৃত পাথরের মূর্তি, পাথরের যে মূর্তি ছিল না মৃত, তার বীভৎস মাথা, যে মাথা অত্যন্ত ঘৃণ্য বীভৎস, দেখা যায় না সেই মাথা। রক্তের একটা কালো দাগ, এর একটা বিরাট মিনিংস আছে, এটাতে কোশ্চেন আসে। রক্তের একটা কালো দাগ, রক্তের কালো দাগ মানে হচ্ছে যুদ্ধ হয়ে গেছে। রক্ত শুকিয়ে গেলে না, শুকিয়ে গেলে কালো হয়ে যায়, সেই রক্তের কালো দাগ ওই সমতলে পড়ে আছে, ওই ভূমিতে পড়ে আছে রক্তের কালো দাগ। যেখানে যুদ্ধ এসেছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, সেখানে পড়ে আছে, সেখানে পড়ে আছে রক্তের কালো দাগ। মিনিংস থেকে কোশ্চেন আসবে। লাস্ট লাইন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটি, সেই মেয়েটি, যে মেয়েটি তোমার জন্য ওয়েট করেছিল, তুমি দেখা করতে বলেছিলে 4টে, সেই মেয়েটি তোমার জন্য। এখানে না সেই মেয়েটি না, এখানে দেখো, এখানে হচ্ছে কবিতা কথকের সেই প্রিয়তমা প্রেয়সী, মানে যাকে মাতৃকল্প মাতৃভূমির সঙ্গে তুলনা করেছে, সেই মাতৃভূমির প্রেম, মানবতা এবং ভালোবাসা সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলেও সেই সবের কিন্তু বিনষ্ট হয়নি। তাই সেই মেয়েটি আমার অপেক্ষায়, কবির অপেক্ষায়। কারণ ভালোবাসা কতটা সুন্দর দেখো, ভালোবাসা, ভালোবাসা সুন্দর, ভালোবাসার তিক্ততা, যেখানে ভালোবাসা সুন্দর সেখানে অনেকটা সুন্দর, ভালোবাসার যেখানে সুন্দর অনেকটা সুন্দর। তাই বলছে মেয়েটি আমার অপেক্ষায়, অর্থাৎ কি প্রিয়জনের জন্য অপেক্ষা চিরকালীন, প্রিয়জনের জন্য অপেক্ষা চিরকালীন, অনন্তকাল। যে সত্যিকারের ভালোবাসে সে অপেক্ষা করতে জানে, যে ভালোবাসে না তোমাকে ছেড়ে চলে যাবে। এখানে কবিকে ভালোবাসতে চাইছে, চিরকাল অপেক্ষা করে আছে। তাই কবিতার লাস্ট লাইনে বলছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটি আমার অপেক্ষায়। দেখো ভালোবাসা, প্রিয়জনের জন্য অপেক্ষা চিরকালীন, তাই সে সেই অনন্তকালের অপেক্ষার বাসনা নিয়ে এখনও তার অপেক্ষায় রয়েছে, এখনও তার অপেক্ষায়। এটা হচ্ছে ছিল মূল কবিতাটা। কবিতাটা আসতে পারে 1 নম্বরের কোশ্চেন আসতে পারে যে কত লাইনের কবিতা, আমি এখানে লিখে রাখছি 32 লাইনের কবিতা লিখে রাখতে পারো। আর তর্জমা আমি আগেই বলেছিলাম, তর্জমা কে বলেছিলাম, তর্জমা বলেছিলাম নবারুণ ভট্টাচার্য, একবার দেখে নাও। তো ভাই এটাই ছিল আজকের আলোচনা। কবিতাটি কেমন লাগলো জানাতে বলো না, কমেন্ট করে জানিও, কমেন্ট করে দয়া করে জানিও যে কীরকম লাগিছে, কীরকম লাগিছে কবিতাটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকন ক্লিক করে দিও, যাতে অল নোটিফিকেশন তোমার কাছে যায়। এটাই ছিল আলোচনা আজকের। ঠিক আছে, আজ এই পর্যন্তই।